আমরা যে চ্যাপ্টার নিয়ে মূলত আলোচনা করব সেই চ্যাপ্টারটা হলো আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার। তো সেকেন্ড পেপারের অধ্যায় 3-এ জটিল সংখ্যা আমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টারের টাইটেল জটিল হইলো, চ্যাপ্টারের নাম জটিল সংখ্যা হইলো, আসলে চ্যাপ্টারটা খুবই আমাদের সহজ একটা অধ্যায় এবং খুবই ছোট একটা অধ্যায়। তো সেক্ষেত্রে নাম কিন্তু জটিল হইলো, আমাদের অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায়। আচ্ছা, এখন আমরা শুরু করতে পারি। দেখো, জটিল সংখ্যা শুরু করার আগে আমরা একটা জিনিস খেয়াল করি। দেখো, খেয়াল করো, এখানে আমাদের মনে করো আমি একটা এখানে বীজগণিতের সমীকরণ লিখলাম x² + 1 = 0। এটা কি বীজগণিতীয় সমীকরণ? এটাকে আমি এভাবে লিখতে পারি যে x² = -1, দেন এখান থেকে x √−1। দেখো, √−1, এবং এই √−1ই কিন্তু আমাদের জটিল সংখ্যার উৎপত্তি বা উৎপত্তি স্থল। এখান থেকে জটিল সংখ্যার সূচনা। যেমন দেখো, কথা বলি, দেখো তোমরা কখনো কি দেখছো কিনা যে ক্যালকুলেটরে √49 যদি আমরা ক্যালকুলেটরে বা নরমাল ক্যালকুলেটরে যদি আমরা √−49 করতে যাই বা রুটের ভিতরে মাইনাস যদি আমরা দিই, তাহলে ওটা কি সলিউশন হয় না, এটা আসলে কি ম্যাথ এরর আসে। তো এটা কিন্তু আমরা এভাবে উপস্থাপন করি। দেখো, 49 × √−1, 49 × √−1। আবার দেখো ধরো আমি তোমাকে লিখলাম √−16, এই দেখো √−16 কে আমি যদি চাই √16 × √−1 এভাবে উপস্থাপন করতে পারি নাকি পারি না? অবভিয়াসলি পারি। এখন দেখো তোমরা সবাই জানো, সরি মাইনাসের ভিতরে হবে না, জাস্ট 16। ওকে, √49 × √−1, √49 মানে আমরা সবাই জানি 7, আবার √16 মানে আমরা সবাই জানি কিন্তু 4। ঠিক আছে, এখন দেখো এই যে √−1, এই যে √−1 যেটা আমরা এখানে পাইছি, এই যে √−1, এই √−1টা এই 49 এর সাথে রুটের ভিতরে গুণ আকারে থাকার কারণে কিন্তু এই ইকুয়েশনটা ম্যাথ এরর আসছে। কি আসছে? ম্যাথ এরর আসছে। ক্যালকুলেটরে কোনো সমাধান, কোনো মান দেখায় নাই। এই যে √−1টাই হলো আমাদের জটিল সংখ্যার উৎপত্তি বা জটিল সংখ্যার সূচনা। এখান থেকে √−1কে i দ্বারা প্রকাশ করা। কি দ্বারা প্রকাশ করা? √−1কে i দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সর্বপ্রথম গণিতবিদ অয়লার এই √−1কে i দ্বারা প্রকাশ করা হয়। √−1কে i দ্বারা প্রকাশ করছেন সর্বপ্রথম। এখন এই i কোথা থেকে আসছে? অনেকে বলে i মানে ইমাজিনারি নাম্বার বা জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা। ইমাজিনারি থেকে কাল্পনিক সংখ্যা আসছে, কাল্পনিক সংখ্যা, কাল্পনিক মানে ইমাজিনারি। তারপরে আবার অনেকে বলে গ্রিক শব্দ আয়োটা থেকে i এর উৎপত্তি হচ্ছে। আয়োটা মানে হলো কি যে কাল্পনিক কোনো কিছু, অবাস্তব কোনো কিছু। কথাই বুঝতে পারছো? তো অনেকে বলে গ্রিক শব্দ আয়োটা থেকে i আসছে, আবার অনেকে বলে ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি থেকে i আসছে। তো যেখান থেকে i আসুক না কেন, i হলো আমাদের বা √−1ই হলো আমাদের জটিল সংখ্যার উৎপত্তি স্থল বা সূচক। কথাই বুঝতে পারছো? আচ্ছা, এখন সবাই একটু খেয়াল করো, জটিল সংখ্যার আকৃতি, জটিল সংখ্যার আকৃতি বা জটিল সংখ্যার আকার। জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়। জটিল সংখ্যার আকার হলো x + i1। এটা হলো জটিল সংখ্যার ফরম্যাট, আদর্শ ফরম্যাট বা রিয়েল ফরম্যাট। ওকে, এখন দেখো এখানে এই যে জটিল সংখ্যা x + i y এই আকারে হয়ে থাকে, জটিল সংখ্যা এই আকারে হয়ে থাকে। তো x কে বলা হয়, সেখানে এই x কে বলা হয় বাস্তব অংশ। কি বলা হয়? বাস্তব অংশ, বাস্তব অংশ। x কে বলা হয় বাস্তব অংশ। এবং i এর সাথে যেটা গুণ আকারে থাকে, i এর সাথে যাই গুণ আকারে থাকুক না কেন, সেটাকে বলা হয় অবাস্তব, সেটাকে বলা হয় অবাস্তব কাল্পনিক অংশ, অবাস্তব বা কাল্পনিক অংশ। কথা কি মনে থাকবে যে জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়, যাকে লেখা হয় x + i y আকারে, জটিল সংখ্যার আদর্শ আকৃতি এটা। এবং x কে বলা হয় বাস্তব অংশ এবং y কে বলা হয় i এর সাথে যেটা গুণ আকারে থাকবে সেটাকে বলা হয় অবাস্তব বা কাল্পনিক অংশ। ওকে, এটা আমরা নরমালি সবাই জানি, বাস্তব অংশ বা রিয়েল পার্ট, রিয়েল পার্ট। আবার এখানে কাল্পনিক অংশকে বলা হয় ইমাজিনারি, ইমাজিনারি নাম্বার, যাই হোক, ইমাজিনারি নাম্বার বা ইমাজিনারি নাম্বার জটিল সংখ্যা, ইমাজিনারি নাম্বার বা ইমাজিনারি পার্ট। আচ্ছা, খেয়াল করো, তাহলে x কে বলা হয় বাস্তব অংশ বা রিয়েল নাম্বার, রিয়েল পার্ট, এবং y কে বলা হয় i এর সাথে যেটা গুণ আকারে থাকে সেটা হলো অবাস্তব কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। আচ্ছা, এখন আসো, এই যে ধরো আমি জটিল সংখ্যার এটা হলো আদর্শ আকৃতি বা আদর্শ ফরম্যাট। এখন আমি ধরো নরমালি তোমাকে একটা জটিল সংখ্যা লিখলাম, ধরো জটিল সংখ্যা হলো 5 + 7। এটা কি সংখ্যা? জটিল সংখ্যা। যার বাস্তব অংশ কি? যার বাস্তব অংশ হলো x, যার বাস্তব অংশ হলো x রিয়েল পার্ট, এবং অবাস্তব অংশ হলো 7 বা কাল্পনিক অংশ। ঠিক আছে, ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ, সেটা হলো y।
কথাই বুঝছি? একটা জটিল সংখ্যা আমি লিখলাম 5 + 7 এখানে 5 হলো x এর মান এবং 7 হলো y এর মান। কোথায় পেয়েছি 5 x এর মান এবং 7 y এর মান? এই যে জটিল সংখ্যার যে আদর্শ ফরম্যাট আছে, এই আদর্শ ফরম্যাটের সাথে এখানে আমরা এটাকে তুলনা করব। এটার সাথে এটা তুলনা করে আমরা এখান থেকে x এর মান পাইছি 5, y এর মান পাইছি 7। ধরো তোমার কাছে আরেকটা জটিল সংখ্যা দিলাম, আরেকটা জটিল সংখ্যা দিলাম তোমাকে, মনে করো তোমাকে আরেকটা জটিল সংখ্যা দিলাম -2 + 3i, -2 + 3i। এই যে এই জটিল সংখ্যাটাকে যদি আমি এই যে আদর্শ আকৃতির সাথে তুলনা করে করতে পারি, তাহলে আমি বলতে পারবো না এখান থেকে x এর মান হলো, সরি এখান থেকে x এর মান হলো -2 এবং y এর মান হলো, x এর মান হলো কত? -2 এবং y এর মান হলো 3। বলা যায় না কি? বলা যায় না। তো এরকম জটিল সংখ্যা কিন্তু বিভিন্ন থাকতে পারে। যেমন আরেকটা জটিল সংখ্যা ধরো, আরেকটা জটিল সংখ্যা আমি বলতে পারি, মনে করো কি বলা যায়, ধরো একটা জটিল সংখ্যা হলো -7 - 5i - 3i, -5i - 3i। তাহলে ঠিক একইভাবে এই জটিল সংখ্যাটাকে যদি আমি আদর্শের সাথে তুলনা করি, তাহলে এখান থেকে পাই x এর মান -5 এবং y এর মান -3। তাই তো ব্যাপারটা? আচ্ছা, এগুলো নরমালি বিষয়, আমরা সবাই মনে রাখবো। এখন দেখো এই যে জটিল সংখ্যাটাকে আমি পাইলাম, এই জটিল সংখ্যাটাকে যদি আমি কি করি, জটিল সংখ্যাটাকে এই যে দেখো x এর মান এবং y এর মান, x এর মান এবং y এর মানকে যদি আমি এভাবে ক্রমজোড়ের মাধ্যমে, কিসের মাধ্যমে? ক্রমজোড়ের মাধ্যমে প্রকাশ করি, তাহলে লিখতে পারি না x, y -2, 3? পারি নাকি পারি না? বলো তো। পারি। আবার দেখো এখান থেকে আমি x এর মানটাকে ক্রমজোড়ের মাধ্যমে, x এবং y এর মানটাকে ক্রমজোড়ের মাধ্যমে উপস্থাপন করে লিখতে পারি x, y -5, -3। লেখা যায় নাকি যায় না? যায়। আবার এটা কিন্তু আমি লিখি x এর মান হলো 5, y এর মান হলো 7। সুতরাং x, y 5,7। এখন তোমাদের যাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে ধারণা আছে, তারপর তোমরা সবাই কিন্তু দেখতে পেরেছো এটা হলো কিন্তু একটা স্থানাঙ্ক। এটা কি একটা স্থানাঙ্ক? x এর মান 5, y এর মান 7। আবার এটা কিন্তু একটা স্থানাঙ্ক, এটা কিন্তু একটা কার্টেসীয় স্থানাঙ্ক। এখন একটু খেয়াল করো, আমরা কার্টেসীয় তলে আসি। দেখো এটা হলো একটা কার্টেসীয় তল, এটা একটা কার্টেসীয় তল, যেখানে এটা হলো x, এটা হলো x প্রাইম, এগুলো আমরা সবাই জানি। এটা হলো সরি, এটা হলো y, এটা হলো y প্রাইম, এটা হলো x, এটা হলো এই পাশে হলো x প্রাইম, এগুলো আমরা সবাই জানি। এবং এটা হলো কি মূলবিন্দু O, মূলবিন্দু O। এটা একটা কার্টেসীয় তল আঁকলাম। এখন খেয়াল করো, আমরা এই প্রথম জটিল সংখ্যা থেকে আমরা x এর মান 5 এবং y এর মান 7 ফাইন্ড আউট করে আদর্শের সাথে তুলনা করে x এর মান এবং y এর মান থেকে আমরা একটা ক্রমজোড় লিখতে পারি। সেই ক্রমজোড়টা কি? 5,7। এটাকে আমরা কার্টেসীয় তলে যদি প্রতিস্থাপন করি, তাহলে কি হবে? দেখো x এর দিকে আমি 5 ঘর যাব, x এর দিকে আমি কয় ঘর যাব? 5 ঘর যাব, এবং y এর দিকে আমি 7 ঘর যাব। 7 ঘর, এখানে x এর দিকে 5 ঘর গেলে এবং y এর দিকে 7 ঘর গেলে, y এর দিকে 7 ঘর গেলে এই যে দেখো আমি যে বিন্দুটা পাইলাম, এই বিন্দুটা হলো 5,7। এই বিন্দুটা কি? 5,7। কথা কি বুঝছি? তাহলে আমি এই যে কার্টেসীয় তলে যে বিন্দুটা পাইলাম, এই বিন্দুটাকে বলা হয় প্রতিরূপী বিন্দু। হ্যাঁ, এই বিন্দুটাকে কি বলা হয়? প্রতিরূপী বিন্দু। মনে রাখবে, এই বিন্দুটাকে বলা হয় প্রতিরূপী বিন্দু। জটিল সংখ্যা প্রতিরূপী বিন্দু, জটিল সংখ্যা প্রতিরূপী বিন্দু, এগুলো মনে রাখবা, ছোট ছোট বিষয়গুলো মনে রাখবা, জটিল সংখ্যা প্রতিরূপী বিন্দু। আচ্ছা, এখন এরপরে আসো, এটাকে বলা হয় জটিল সংখ্যা প্রতিরূপী বিন্দু। আচ্ছা, এরপরে আসো, এরপরে এখন দেখো এই যে আমি এই বিন্দুটা যে আমাদের একটা জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু, এই বিন্দুটাতে আমি কি পেয়ে গেলাম? এখান থেকে x অক্ষ বরাবর 5 ঘর গেলাম এবং সেখান থেকে y অক্ষ বরাবর 7 ঘর গেলাম, দিয়ে আমি এই বিন্দুটার অবস্থান পাইলাম 5,7। এখন দেখো এই বিন্দুটাতে আরেকটা উপায় আমি যেতে পারি, এই বিন্দুটাতে আরেকটা উপায় যেতে পারি। সেটা কি? সেটা হলো এই যে মূল বিন্দু থেকে ডিরেক্ট এই প্রতিরূপী বিন্দুতে আরেকটা উপায় আমি যেতে পারি। সেটা হলো কি? মূল বিন্দু থেকে ডিরেক্ট। তাহলে মূল বিন্দু থেকে ডিরেক্ট যেতে যাই, তাহলে এখানে এভাবে আমি ডিরেক্ট যেতে পারবো। পারবো নাকি পারবো না? অবভিয়াসলি পারবো। তো মূল বিন্দু থেকে ডিরেক্ট যেতে হলে এই যে দূরত্বটা আমি গেলাম, এই যে একটা নির্দিষ্ট দূরত্ব আমি অতিক্রম করলাম, এই নির্দিষ্ট দূরত্বটাকে বলা হয় মডুলাস r। নির্দিষ্ট দূরত্বটাকে কি বলা হয়? মডুলাস r। সবাই মনে রাখবে, ঠিক আছে? এরপর দেখো যে নির্দিষ্ট দূরত্ব যে মডুলাস r, এখন আমি তো এই যে নির্দিষ্ট দূরত্ব গেলাম মডুলাস r পরিমাণ, এখন আমি তো এই দিক বরাবর যেতে পারতাম। এই যে আমি তো এই মূল বিন্দু থেকে এই দিক বরাবর যেতে পারতাম, এদিক বরাবর যেতে পারতাম। কেন আমি এদিক বরাবরই যাব? লজিক কি? এদিক বরাবরই আমি যাবো কেন? কারণ এই দিক বরাবরই গেলে এই বিন্দুটা পাওয়া যাবে, প্রতিরূপী বিন্দুটাকে পাওয়া যাবে। এখন এই দিক বরাবরই আমি যে যাব, আমার তো মানুষ, তাই আমি চোখে দেখে বিন্দুটাকে আমার 6 সেন্স কাজে লাগায় আমি ওই দিক বরাবর যেতে পারি।
কিন্তু যদি আমি কোন একটা রোবটকে অপারেট করতে চাই, কোন একটা মেশিনকে আমি সিস্টেমে চালাতে চাই, অপারেট করতে চাই, তাহলে তার ভিতরে একটা কি করতে হবে, সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে, যেটা অনুযায়ী সে কাজ করবে। তাহলে এই জন্য আমাকে একটা নির্দিষ্ট এক্সকের সাথে একটা নির্দিষ্ট কোণ বলে দিতে হবে, এক্সকের সাথে একটা নির্দিষ্ট কোণ বলে দিতে হবে, কারণ সে কোন দিকে যাবে, সে এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এদিকে গেলে তার এই বিন্দু পাবে না, এদিকে গেলে তার এই বিন্দু পাবে না, সে এই দিক বরাবর গেলে এই বিন্দুটা পাবে। তাহলে এই দিক বরাবর যাইতে হবে, তার যাওয়ার জন্য তাকে একটা নির্দিষ্ট কি কোণ বলতে হবে, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণে যাও, তাহলে সেই ওই বিন্দুটা যেতে পারে। তাহলে আমি একটা নতুন একটা জিনিস পাইলাম, যে এই যে 5,7 এই প্রতিরূপ বিন্দুতে যাওয়ার জন্য, জটিল সংখ্যার এই প্রতিরূপ বিন্দুতে যাওয়ার জন্য আমাদের আরেকটা ওয়ে পাইলাম, সেটা কি, সেটা হলো মডুলাস আর এবং আর্গুমেন্ট থিটা। এই মডুলাস আর এবং আর্গুমেন্ট থিটা যদি জানা থাকে বা দেওয়া থাকে এই জটিল সংখ্যাটা, তাহলে আমি এই জটিল সংখ্যার প্রতিরূপ বিন্দুতে পৌঁছে যেতে পারবো। কথা বুঝছি? আচ্ছা, এবং তোমরা এখানে একটা কথা বলে দিই, তোমরা সবাই জানো যে এই যে এই স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয় কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই স্থানাঙ্ক ব্যবস্থাকে বলা হয় কি, কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এই যে দেখো, এই বিন্দুতে আমি যে গেলাম, এই যে দেখো এখানে একটি 5,7 আমি ওইটার জন্য পাইছি, এখানে আমি x, y লিখি, x, y লিখি, মনে করো এটাকে আমি x লিখলাম, এটাকে আমি y লিখলাম, লিখি নরমালি লিখি, বলতেছি নরমালি লিখি। তো লিখলে এই যে এই স্থানাঙ্ক ব্যবস্থাকে বলে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আরেকটা কথা মনে রাখবা, এই বিন্দুতে আমি আরেকটা ওইতে গেলাম না, সেটা হচ্ছে আর আর থিটার মাধ্যমে। তাহলে এই বিন্দুটাকে আরেকটা বিন্দু দ্বারা প্রকাশ করা যেতে পারে, এই যে এই পি বিন্দুটাকে, এই বিন্দুটাকে মনে করে একটা নাম দিলাম পি। এই পি বিন্দুটাকে আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে পারে, আরেকটা বিন্দু প্রকাশ করা যেতে পারে, সেটা হলো আর কমা থিটা। কেন? কারণ এইটা একটা ওয়ে যাওয়া, এইটা একটা যাওয়ার ওয়ে। তাহলে এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর এটাকে নতুন একটা যে স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা পাইলা, এটাকে মনে রাখবা বলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কি বলা হয়? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কি? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমাদের x, y এর মাধ্যমে যে ব্যবস্থা স্থানাঙ্ক, সেটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এবং আর আর থিটার মাধ্যমে যে স্থানাঙ্ক ব্যবস্থা, সেটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এটা আমরা নরমালি সবাই জানি বা জানবো। তোমরা প্রথম পত্রে তৃতীয় অধ্যায় থেকে এই টোটাল বেসিক গুলো পাবা। আবার এই জিনিসগুলো প্রথম পত্রে তৃতীয় অধ্যায়ে রিপিট হবে, সেখানে তোমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আরো ডিটেইলস পাবা। ঠিক আছে? আসো তাহলে এখন খেয়াল করো যে আর আর থিটার মাধ্যমে আমি কি করলাম, এই বিন্দুটায় গেলাম। এখন এখানে দুইটা যাওয়ার রাস্তা দেখছি। এখন আসো, আমি এখানে দেখো, এখানে আমি একটা লম্ব টানছি না, পি বিন্দু থেকে এখানে এক্স অক্ষের উপরে একটা লম্ব টানা হচ্ছে, তার মানে এই কোণটা সমকোণ তৈরি হচ্ছে। এখানে কি তৈরি হচ্ছে বলতে পারিনি, সমকোণ তৈরি হচ্ছে। সমকোণ তৈরি হতে এই কোণটা, এই ত্রিভুজটা কি ত্রিভুজ? যারা সমকোণী ত্রিভুজ। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজে আমরা চাইলে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। কি অ্যাপ্লাই করতে পারি? পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। এখন দেখো তোমার কাছে কি দেওয়া আছে, কিন্তু খেয়াল করে তাইনি, তোমার কাছে এই যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আছে এবং কি আছে, লম্ব আছে। যেহেতু এই কোণটা থিটা দিছি, সূক্ষ্মকোণ বিবেচনা করছি থিটা, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো লম্ব এবং ভূমি। তাহলে লম্বের মান হলো y, ভূমির মান হলো x। তাহলে আর যদি আমি নির্ণয় করতে চাই, আর যদি আমি নির্ণয় করতে লিখতে পারি r স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাসের সাহায্য। এখন আমি এখান থেকে লিখতে পারি না যে r সমান √x স্কয়ার প্লাস y স্কয়ার, লিখতে পারি নাকি পারি না বলো তো? এবং এই r কে মডুলাস দ্বারা মডুলাস বলা হয়, r কে কি বলা হয়? মডুলাস বলা হয়। তাহলে মডুলাস r সমান কি? √x স্কয়ার প্লাস y স্কয়ার। মনে রাখবা মডুলাস r সমান কি? √x স্কয়ার প্লাস y স্কয়ার। এই যে মডুলাস r টা কি? ওই যে মূল বিন্দু হতে ওই প্রতিরূপ বিন্দুর দূরত্বটা হলো মডুলাস r। এরপর আসো, এই যে আর্গুমেন্ট থিটা বের করতে হবে, আর্গুমেন্ট থিটা বের করতে হবে। এখন তোমাদের এখানে আরেকটি কথা বলে দিই, তোমরা মনে রাখবা, সেটা হলো কি, সেটা হলো এই যে দেখো এখানে আমরা এই যে এই মূল বিন্দু থেকে এই দূরত্বটাই আমাদের প্রতিরূপ বিন্দু, এর দূরত্ব, এবং এটা হলো কি, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো কি থিটা, এটা হলো মান, দৈর্ঘ্যের মান আর এগুলো থিটা, থিটা হলো দিক, থিটাকে নরমালি কি বলা হয়? দিক বলা হয়। এই যে দেখো আমরা এই যে জটিল সংখ্যার এই প্রতিরূপ বিন্দুটার জন্য এই যে দেখো মান এবং দিক পাইছি, মান এবং দিক পাইছি। এই জন্য জটিল সংখ্যাকে নরমালি বলা হয় ভেক্টর রাশি। জটিল সংখ্যা কি বলা হয়? ভেক্টর রাশি। কেন? জটিল সংখ্যার মান দিক উভয়ই আছে। এই যে দেখো মান আছে আর মডুলাস আর, এবং দিক আছে যেটাকে আর্গুমেন্ট থিটা বলা হয়। কথা কি বুঝছি? তাই জটিল সংখ্যা একটা কি রাশি? ভেক্টর রাশি। মনে রাখবা তোমরা ফিজিক্সের ভেক্টর পাবা, ফিজিক্সের ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় ভেক্টর পাবা। সো এখানে তোমরা আরো ডিটেইলসে পড়বা। আসো যেটা বলতেছিলাম, তো মডুলাস আর আমরা নির্ণয় করলাম পিথাগোরাসের সাহায্যে। এখন আমাদের কি নির্ণয় করা লাগবে? এখন আমাদের নির্ণয় করা লাগবে আর্গুমেন্ট থিটা। এখন আমাদের কি নির্ণয় করা লাগবে? আর্গুমেন্ট থিটা। এখন আর্গুমেন্ট থিটা নির্ণয় করার জন্য আমাদের আগে যে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে সেটা হলো, খেয়াল করো, আর্গুমেন্ট থিটার জন্য দেখো এটা কি সমকোণী ত্রিভুজ না?
এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজে যেমনটা পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় ঠিক তেমনটা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা যায়। ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজে অ্যাপ্লিকেবল। আমরা সবাই জানি ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজে অ্যাপ্লিকেবল। তাহলে এই সমকোণী ত্রিভুজে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করা যায়। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজে এই কোণের যদি সূক্ষ্মকোণ থিটা হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি না, দেখো তো কাইন্ডলি sin থিটা সমান সমান কি লেখা যায় বলো তো? তুমি একটু বলো আমাকে, রেসপন্স করো। sin থিটা সমান সমান আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব বাই অতিভুজ। লম্ব কত? y, অতিভুজ কত? r। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বলো তো কি y r sin থিটা, y r sin থিটা। এরপরে দেখো, এরপর আবার এখানে তো আমরা cos থিটা অ্যাপ্লাই করতে পারি cos থিটা অ্যাপ্লাই করতে পারি। cos থিটা অ্যাপ্লাই করলে কি হবে দেখো তো? cos থিটা অ্যাপ্লাই করি, এখানে লিখি cos থিটা সমান কি হবে বলো? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত স্যার? ভূমি বাই x, অতিভুজ কত? r। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আবার এখান থেকে লিখতে পারি যে x সমান সমান r cos থিটা, x সমান সমান r cos থিটা। খেয়াল করো আমরা দুটো জিনিস পাইছি এখান থেকে, যে y সমান সমান r sin থিটা এবং x সমান সমান r cos থিটা। তোমরা এই যে এই সূত্রগুলোকে এভাবে বক্স করে করো, হ্যাঁ খাতায় তো অবশ্যই লিখবা। আমি বোর্ডে যা লিখবো বোর্ডে আমি যা লিখবো সব ছোট থেকে ছোট বিষয়টা খাতায় তুলবা, কারণ এটার কিছু একটা ঘটনা আছে, শিখার আছে। এবং আমি সূত্রগুলোকে বক্স করে দেবো, তোমরা হাইলাইটার দিয়ে বা মার্কার বা আমাদের অন্য পেন দিয়ে তোমরা কি করো সূত্রগুলোকে বক্স করে ফেলো, ঠিক আছে? এগুলো চোখে থাকতে হবে, চোখের সামনে পড়তে হবে, আই ক্যাচিং হইতে হবে। দেখো তো আমরা এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে কি পেলাম যে y r sin θ এবং x r cos θ। এখন দেখো আমি এই যে 1 নংকে এটাকে 1 নং ধরি, এটাকে আমি এর দ্বারা ভাগ করি, 1 নংকে আমি 2 নং দ্বারা ভাগ করি। ভাগ করলে কাইন্ডলি কি হবে স্যাররা আমাকে বলো? ভাগ করলে কাইন্ডলি হবে r sin θ বাই r cos θ is equal to y by x। এরপর দেখো আর কাটাকাটি আমাদের থাকে tan θ is equal to y by x। তাহলে আমাদের তো tan θ লাগবে না, আমাদের লাগবে থিটা মডুলাস বাই আর্গুমেন্ট থিটা। তাহলে থিটা সমান সমান আমি লিখতে পারি tan ইনভার্স y by x মডুলাস, tan ইনভার্স y by x মডুলাস। হ্যাঁ এখানে আমরা মডুলাস দিব। এখন প্রশ্ন হলো ভাই এখানে কেন মডুলাস দেব? কারণ এখানে মডুলাস দেব এই জন্য যে আমাদের জটিল সংখ্যা কি অলওয়েজ 5 প্লাস 7i বা এই x এর মান ধনাত্মক y এর মান ধনাত্মক এরকমই পাবো, এরকমই থাকবে না। আমাদের জটিল সংখ্যা কিন্তু এরকম হতে পারে, এরকম হতে পারে, বা আবার এরকম হতে পারে। z ইজ ইকুয়াল টু মনে করো 2 মাইনাস 5i, 2 মাইনাস 5i। এখান থেকে x এর মান 2, y এর মান মাইনাস 5, তাই না? তাহলে কার্টেসীয় বিন্দুটা হলো এখান থেকে যে x, y ইজ ইকুয়াল টু 2, মাইনাস 5। খেয়াল করো ব্যাপারটা, দেখো তাহলে আমাদের জটিল সংখ্যার কি x এর মান জটিল সংখ্যা থেকে কিন্তু x এর মান 5, x এর মান ধনাত্মক ঋণাত্মক মানে ধনাত্মক ঋণাত্মক দুইটাই হইতে পারে x এর মান। তো এই যে মাইনাসটাকে আমরা স্কিপ করার জন্য বা উচ্চ করার জন্য বা মানে গণনায় না আনার জন্য এখানে আমরা কি করব? এখানে আমরা মডুলাস দিয়ে দেব যেন মাইনাসটা স্কিপ করা যায়। ক্লিয়ার? এটা মনে রাখবা। তাহলে এটা কি আর্গুমেন্ট থিটার সমান আমরা কি পেলাম? তাহলে আমরা পেয়ে গেছি আমরা আর্গুমেন্ট থিটা সমান আমরা বলতে পারি tan ইনভার্স y by x। এখন এখানে একটা ব্যাপার আছে ভাইয়ারা, এখন তুমি বলতে পারো ভাইয়া আর্গুমেন্ট থিটা সমান আমরা আমাদের মডুলাস y by x, এটা কি যে কোনো জটিল সংখ্যার জন্য? না, এটা যে কোনো জটিল সংখ্যার জন্য না। এটা হলো প্রথম চতুর্ভাগে যেই সকল জটিল সংখ্যা প্রতিটি বিন্দুর অবস্থান হবে সেই সকল জটিল সংখ্যার জন্য। কথা কি বুঝতে পারছেন একেবারে? আবার বলি, প্রথম চতুর্ভাগে যেই সকল জটিল সংখ্যা অবস্থান হবে বা যেই সকল জটিল সংখ্যার প্রতিটি বিন্দু প্রথম চতুর্ভাগে পড়বে সেই সকল জটিল সংখ্যার আর্গুমেন্ট হলো tan ইনভার্স মডুলাস y by x। ওকে, তাহলে আমরা বলতে পারি প্রথম চতুর্ভাগে মডুলাস আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y by x মডুলাস y by x। ওকে, এখন প্রশ্ন হলো তাহলে ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি হবে, তৃতীয় চতুর্ভাগের জন্য কি হবে, চতুর্থ চতুর্ভাগের জন্য কি হবে? আচ্ছা, এর আগে একটা কথা বলে দিই তোমাদের। দেখো ভাইয়া, চারটা চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট 4 ধরনের হইলেও 4 চতুর্ভাগের 4টা জটিল সংখ্যার জন্য মডুলাস সেম। মডুলাস কি সেম? কেন? কারণ মডুলাসের জন্য এই দেখো মডুলাসের √x² + y² না, এই যে x এর উপর স্কয়ার আর y এর উপর স্কয়ার থাকার কারণে এখানে x এর মান ধনাত্মক আসুক আর ঋণাত্মক আসুক, x এর মান ধনাত্মক আসুক আর ঋণাত্মক আসুক, ওই মাইনাসটা স্কয়ারের কারণে স্কিপ হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়। তাই মডুলাসের সূত্র একটাই, জটিল সংখ্যা যেই চতুর্ভাগই পড়ুক না কেন, জটিল সংখ্যার অবস্থান, জটিল সংখ্যার প্রতিটি বিন্দুর অবস্থান যে চতুর্ভাগই হোক না কেন, সকল চতুর্ভাগের জন্য মডুলাস r এর সূত্র একটাই, √x² + y²। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু 4টা চতুর্ভাগের জন্য আর্গুমেন্ট 4টা হবে।
তো এখন প্রশ্ন হলো, তাহলে চারটা চতুর্ভাগের যদি আর্গুমেন্ট চারটা হবে, তাহলে আমাদের তো আগে জটিল সংখ্যা থেকে ফাইন্ড আউট করতে হবে জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুটা কোন চতুর্ভাগে। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট বলছো বা চিন্তা করছো। দেখো এই যে এই জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু কি বলতো? -2,3 -2,3। তাহলে -2,3 কি x এর মান ঋণাত্মক দিকে, y এর ধনাত্মক দিকে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ। তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগ নাকি? তার ডাউট আছে? তার মানে দ্বিতীয় চতুর্ভাগ। আবার এটা দেখো, এটা -5, -3, তার মানে কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। কারণ আমরা সবাই জানি প্রথম চতুর্ভাগের কার্টেসীয় চিহ্ন হলো প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগের জন্য হলো মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগের জন্য হলো মাইনাস মাইনাস। এগুলো আমরা জানি নরমালি, এগুলো আমরা ক্লাস 7 থেকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা শিখে আসছি, সমাধান করে কিভাবে বসাইতে হয় ক্লাস 8 এ পাইছি, 9 তো আছেই। তারপর দেখো তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগে x এর মান প্লাস, x এর ধনাত্মক দিক, y এর ঋণাত্মক দিক, x প্লাস মাইনাস, এগুলো আমরা সবাই জানি। তাহলে x আর y এর মান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো চিহ্ন দেখে যে এটা প্রতিরূপী বিন্দুটা কোন চতুর্ভাগে, জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে। দেন আমি সূত্র বসাবো। এখন আসো ভাইয়া সূত্রে যাই। মনে করো এটা কি খেয়াল করো, এটা কি বলো আমাকে। যদি আমি এটা যোগ করি তাহলে এটা হলো মডুলাস আর, মডুলাস আর। এখন আমাদের আর্গুমেন্ট থিটা লাগবে না? আর্গুমেন্ট কি থিটা লাগবে। এখন তোমাদের আমি একটু বলছিলাম আর্গুমেন্ট থিটা কি। আর্গুমেন্ট থিটা হলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করবে সেটা হলো আর্গুমেন্ট থিটা। এখন বলো x অক্ষের ধনাত্মক দিক কোনটা? x অক্ষের ধনাত্মক দিক এটা নাকি এইটা? তোমরা সবাই জানো x অক্ষের ধনাত্মক দিক হলো এইটা। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করবে সেটা হলো আর্গুমেন্ট। তাহলে এই প্রতিরূপী বিন্দুর জন্য আমাদের আর্গুমেন্ট কোনটা? আমাদের আর্গুমেন্ট হলো এইটা। কথা কি বুঝছি নাকি বুঝলি? এই প্রতিরূপী বিন্দুর জন্য আর্গুমেন্ট হলো এইটা। এই যে এই প্রতিরূপী বিন্দুর জন্য আর্গুমেন্ট হলো কোনটা? আর্গুমেন্ট হলো এইটা। ক্লিয়ার? এই যে এইটা। ওকে, আচ্ছা এখন একটু খেয়াল করো তোমরা। এখন এই যে আর্গুমেন্টটা আমাদের এইটা, এটাকে আমরা কিভাবে হিসাব করব, কিভাবে আমরা কাউন্ট করব বা হিসাব করব। তোমরা যারা ক্লাস 9 এ হায়ার ম্যাথের তৃতীয় অধ্যায় অষ্টম অধ্যায়ের 8.3 করছো, তারা সবাই এই কনসেপ্টটা জানো যে আমাদের একটা কার্টেসীয় চতুর্ভাগের প্রথম চতুর্ভাগটা, দ্বিতীয় চতুর্ভাগটা, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ, এই চারটা, তাই না? এবং আমাদের ত্রিকোণমিতিতে কোণ কাউন্ট করা হয় ঘড়ির কাঁটার বিপরীতে। সবাই জানো কোণ ধনাত্মক হলো ঘড়ির কাঁটার বিপরীতে। কোণ ধনাত্মক হলো কি? ঘড়ির কাঁটার বিপরীতে হলো কোণ ধনাত্মক, তাই না? আচ্ছা, এবং ঘড়ির কাঁটার দিকে হলো কোণ ঋণাত্মক। ঘড়ির কাঁটার দিক হলো উল্টা। কোণের ক্ষেত্রে, ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিক হলো উল্টা, মানে ঋণাত্মক। আর ঘড়ির কাঁটার উল্টা দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ হলো ত্রিকোণমিতির ক্ষেত্রে, ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে পজিটিভ। কথা কি বুঝছে নাকি বুঝিনি? মনে আছে? এখন তোমাদের ক্লাস 9 এর কথা একটু বলি। তোমরা ওই 8.3 তে ত্রিকোণমিতিতে দেখছো দ্বিতীয় চতুর্ভাগে কোন কোণ ফালাইতে হলে আমাদের পাই থেকে এখানে সূক্ষ্মকোণটা থিটাটা বিয়োগ করা লাগতো। মনে আছে? সূক্ষ্মকোণ কোনটা? 0 থেকে বড়, 190 থেকে ছোট, এর ভিতরে সব কোণ কি? সূক্ষ্মকোণ। আমরা দ্বিতীয় চতুর্ভাগে কোন কোণ ফালাইতে হলে এই পাই থেকে এই সূক্ষ্মকোণটা থিটাটাকে মাইনাস করা লাগতো। মনে আছে কিনা তোমাদের? আবার তৃতীয় চতুর্ভাগে কোন কোণ ফালাইতে হলে পাইয়ের সাথে এই সূক্ষ্মকোণটাকে যোগ করতে হতো। আবার চতুর্থ চতুর্ভাগে কোন কোণ ফালাইতে হলে 2 পাই থেকে, কি থেকে? 2 পাই থেকে। কারণ আমরা সবাই জানি এটা হলো আমাদের স্টার্টিং 0 বা 2 পাই। 2 পাই থেকে এই সূক্ষ্মকোণটাকে মাইনাস করলে চতুর্থ চতুর্ভাগে আমাদের কোণের কোণ পড়তো। ঠিক আছে? তাহলে এটা তো আমরা জানি যে দ্বিতীয়তে ফালাইতে হলে পাই থেকে বিয়োগ করতে হতো, তৃতীয়তে ফালাইতে হলে পাইয়ের সাথে যোগ করতে হতো, এবং চতুর্থ চতুর্ভাগে কোন কোণ ফালাইতে হলে 2 পাই থেকে বিয়োগ করা লাগতো, পিছের দিকে আসা লাগতো। মনে আছে তোমাদের? এবং চতুর্থ চতুর্ভাগ যেহেতু, প্রথম চতুর্ভাগ যেহেতু সূক্ষ্মকোণ, এটা অটো সূক্ষ্মকোণটা দিত, এটা কোনো ফালানো লাগতো না, অটো হয়ে যেত। তো এখন আমার কথা হলো এই থিওরিটা এখানে টাইনা নিয়ে আসবো। আমাদের এই জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুটা, জটিল সংখ্যার অবস্থান কোথায়? প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে যেহেতু, তাহলে আমি কি করব? এই পাই থেকে, এটা হলো পাই 180 থেকে পিছের দিকে যাবো। পিছের দিকে কত? সূক্ষ্মকোণ পরিমাণ। সূক্ষ্মকোণ কত? এই যে এইটা। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি আমাদের জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুর অবস্থান হয়, তাহলে সেটার আর্গুমেন্ট থিটা হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x মডুলাস। পাই মাইনাস tan ইনভার্স y বাই x মডুলাস। দেখো আমি কিন্তু তোমাদের শেখানোর মতো করে শেখাচ্ছি, নামসব বিভিন্ন করে শিখাইতেছি না। কথা কি বুঝছো না? বুঝে নাই? আমি শেখানোর মতো করে শেখাচ্ছি যেন সবই জানো, সবই পারো,
কিভাবে আসছে, কোথেকে আসছে জানতে পারো। কথা কি বুঝছি? সুন্দর ব্যাখ্যা করে শেখাচ্ছি। আমি বলতে পারতাম সূত্রগুলো মুখস্থ করো, বাট আমি কিন্তু সেটা করি নাই। আমি কিন্তু কিভাবে আসছে এগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা খেয়াল করো, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে থিটা এর অবস্থানের কারণে আমরা পাই থেকে বিয়োগ করছি, কারণ আমরা সবাই জানি ত্রিকোণমিতিতে এটা হলো পাই, এখানে 0 বা 2 পাই। আচ্ছা এখন আসো, এখন তোমাদের একটা কথা বলি, ধরো জটিল সংখ্যার অবস্থান তৃতীয় চতুর্ভাগে, যেমন -5 -3 জটিল সংখ্যার অবস্থান কোথায়? তৃতীয় চতুর্ভাগে। তাহলে জটিল সংখ্যার অবস্থান যদি তৃতীয় চতুর্ভাগে হয়, একটু খেয়াল করো সারা, একটু খেয়াল করো, জটিল সংখ্যার অবস্থান যদি তৃতীয় চতুর্ভাগে হয়, তাহলে আমাদের মূলক কি হবে? এইটাই মূলক, কি এটাই মূলক সকল চতুর্ভাগের জন্য সেম। কারণ কেন বলছি শুরুতে, যে x এর উপর y এর উপর স্কয়ার থাকার কারণে এখানে x এর মান y এর মান ঋণাত্মক থাকলেও কোনো লাভ নেই, প্লাস থাকলেও কোনো একই কথা, রেজাল্ট একই আসে। আচ্ছা এখন প্রতিরূপ বিন্দুর অবস্থান যদি চতুর্থ চতুর্ভাগে হয়, তাহলে আর্গুমেন্ট চেঞ্জ হবে। কে চেঞ্জ হবে? আর্গুমেন্ট চেঞ্জ হবে। কথা কি বুঝছো? এখন প্রশ্ন হলো ভাইয়া, আপনি তো বলছেন মাত্র তৃতীয় চতুর্ভাগে পাইতে হলে পাই থেকে যোগ করতে হয়, পাইয়ের সাথে যোগ করতে হয়। হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট, বুঝতে পারছো, আমি এটাই বলছি। কিন্তু এখন একটু খেয়াল করো, একটা কথা তোমাদের একটু দেখা দিই, খেয়াল করো। মনে করো আমি এখানে একটা কার্টেসীয় তল আঁকলাম, খেয়াল করো, এখানে একটা কার্টেসীয় তল আঁকছি। এখন আমাকে বলো তো, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুর কাছে আসতে হলে, এই বিন্দুর কাছে আসতে হলে x পক্ষের ধনাত্মক দিকের সাথে দিক থেকে আসতে হবে, এই পুরোটা ঘুরে আসতে হবে। আরেকটা উপায় আসা যায় কিনা আমাকে বলো তো, সেটা হলো কি, এই যে x পক্ষের ধনাত্মক দিক হলো একটুকের সাথে এভাবে, দেখো তো হয় কিনা। এই বিন্দুতে আমি আসবো, x পক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করবো সেটাই আমাদের আগুনে। তাহলে x পক্ষের ধনাত্মক দিকের সাথে এভাবে আসলে কোণ তৈরি হয়, এই আসলে কোণ তৈরি হয়। এখন আমাকে বলতো ভাইয়া কোন ভাবে আসলে ঘূর্ণন কম, কোন ভাবে আসলে ঘূর্ণন কম, এভাবে আসলে ঘূর্ণন কম। তাহলে এইটাই হলো আমাদের মুখ্য আর্গুমেন্ট। এটা হলো কি মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট। আর এটা হলো আমাদের গৌণ আর্গুমেন্ট, এটা হলো আমাদের গৌণ আর্গুমেন্ট। মনে রাখবা, গৌণ আর্গুমেন্ট, গৌণ আর্গুমেন্ট মনে রাখবা। যেই দিকে ঘূর্ণন কম সেইটাকে বলা হয় মুখ্য আর্গুমেন্ট, যেই দিকে ঘূর্ণন বেশি সেটাকে বলা হয় গৌণ আর্গুমেন্ট। মনে রাখবে, আমাদের একাডেমিক পর্যায়ে আমাদের একাডেমিতে লাগবে মুখ্য আর্গুমেন্ট, গৌণ আর্গুমেন্ট আমাদের অ্যাডমিশনে লাগবে, কথা কি? গৌণ আর্গুমেন্ট আমাদের কিসে লাগবে? অ্যাডমিশনে লাগবে। আর একাডেমিকে আমাদের কি লাগবে? একাডেমিকে আমাদের লাগবে মুখ্য আর্গুমেন্ট। সো এখন আমরা মুখ্য আর্গুমেন্ট শিখবো, গৌণ আর্গুমেন্ট শিখার করে কিছু না, সেটাই তোমরা পারবা। এখানে তাহলে এই পুরো ঘুরে আসতে হবে। তাহলে একটু কোণ থেকে 180 থেকে সামথিং যোগ, এই থিটা যোগ, সূক্ষ্মকোণটা যোগ, ওটা হবে। কিন্তু ওইটা আমরা এখন করবো না, আমরা একাডেমিকের জন্য কি করবো? গৌণ আর্গুমেন্ট করবো। গৌণ আর্গুমেন্ট কোনটা? কোন একটা বিন্দু চাইতে যেদিকে ঘূর্ণন কম, এদিকে ঘূর্ণন কম নাকি এদিকে ঘূর্ণন কম? এদিকে ঘূর্ণন কম, তাহলে এটা হলো মুখ্য আর্গুমেন্ট। ওকে, এখন প্রশ্ন হলো, তোমাদের আমি একটু বললাম যে আমরা ত্রিকোণমিতিতে যদি নিচের দিকে ক্লকওয়াইজ ঘুরে তাহলে কোণের ঋণাত্মক, কোণের কি ঋণাত্মক, বুঝে গেছো, কোণের ঋণাত্মক। তাহলে এই দিক বরাবর যদি ঘুরি আমাদের কোণটা হবে মাইনাস, কোণটা হবে কি মাইনাস, একটু পয়েন্ট বুঝো। তো এখন আমাকে বলো, দেখো উল্টা দিকে এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। আর ভাও দিকে মানে ঘড়ির কাঁটার বিপরীতে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাও দিকে। আর উল্টা দিকে এটা প্রথম, এটা দ্বিতীয়। তাহলে আমরা যেহেতু উল্টা দিকে কাউন্ট করতেছি, উল্টা দিকে মুখ্য আর্গুমেন্ট কাউন্ট করতে হবে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা উল্টা দিকে আসবো, তাহলে একটা মাইনাস আসবে। এখন মাইনাস দিয়ে কাকে গুণ করবো? যেহেতু উল্টা দিকে হলো দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগের যে আর্গুমেন্ট পাইছি সেটাকে মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে সেটা কি? পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই x মডুলাস। দেখো বুঝছো কিনা? বুঝছো নাকি বুঝো নাই? বুঝার কথা, কঠিন কিছু না ভাইরা। আমরা উল্টা দিকে যেহেতু ঘড়ির কাঁটার দিকে আমরা কাউন্ট করছি, তাই ভাবে কোণের ক্ষেত্রে কোণ মাইনাস, কোণ কি হবে? মাইনাস হবে। এখন উল্টা দিকে যেহেতু দ্বিতীয়টাকে মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, শেষ। তাহলে তৃতীয় চতুর্ভাগে যদি আমাদের কোনো জটিল সংখ্যা পড়ে, জটিল সংখ্যার প্রতিরূপ বিন্দুর অবস্থান হয়, তাহলে তার আর্গুমেন্ট হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x। এরপর আসে চতুর্থ চতুর্ভাগ। ভাইয়া ভাও দিকে এটা চতুর্থ, বাট উল্টা দিকে কিন্তু এটা প্রথম। তাহলে ঠিক একইভাবে প্রথম চতুর্ভাগে মাইনাস দিয়ে গুণ করবো, কেন? উল্টা দিকে কোণ হলো মাইনাস। তাহলে
চতুর্থ বিভাগে অবস্থান যদি জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দুর অবস্থান যদি চতুর্থ বিভাগে হয় তাহলে তার আর্গুমেন্ট হবে প্রথম চতুর্ভাগে মাইনাস দিয়ে গুণ করতে হবে, মাইনাস জাস্ট সামনে একটা মাইনাস আসবে tan ইনভার্স y বাই x মডুলাস শেষ শেষ হয়েছে। প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট হলো tan ইনভার্স y বাই x মডুলাস, দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট হলো পাই মাইনাস মডুলাস tan ইনভার্স 1 মডুলাস y বাই x, তৃতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট হলো এটাকে মাইনাস দিয়ে গুণ তারপরে মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই x, চতুর্থ চতুর্ভাগের আর্গুমেন্ট হলো যেটা উল্টা থেকে এটা প্রথম, তাই প্রথম চতুর্ভাগে প্রথম যে আর্গুমেন্টটা সেটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দেব, মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। বুঝছি নাকি বুঝি নাই? সবাই আর্গুমেন্ট বুঝছি আর মডুলাস দিয়ে কোনো ঝামেলা নেই, সব চতুর্ভাগের মডুলাস সেম সূত্র। ওকে, একটু বুঝছো তোমরা? বুঝলে ভালো, বুঝলে আরো ভালো। ঠিক আছে, পড়ালেখা করা লাগবে। এখন একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করো, এটা বুঝছি সবাই? বুঝলে এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের বইয়ে একটা জিনিস দেখা সেটা হলো আর্গন চিত্র। আর্গন চিত্র এই দেখো আমি জটিল সংখ্যার থেকে, জটিল সংখ্যার বিভিন্ন ফরম্যাট থেকে কি প্রথম চতুর্ভাগের জন্য, চতুর্থ চতুর্ভাগের জন্য, তৃতীয় চতুর্ভাগের জন্য বা হোয়াটএভার চারটা চতুর্ভাগের জন্য চারটা বিন্দু লাগছে, বিন্দু আমি লিখছি এক্সাম্পল হিসাবে। কোন একটা জটিল সংখ্যাকে আমরা কার্টেসীয় তলে এভাবে উপস্থাপন করে যদি আমরা বিন্দুটা যোগ করে দিই বা এই যে চিত্র যেটা আঁকছি আমি এটাকে বলা হয় আর্গন চিত্র। এটাকে আর্গন চিত্র বলা হয়। আর্গন চিত্র স্পেশাল কিছু না, কথা বুঝতে হবে? আর্গন চিত্র স্পেশাল কিছু না, জটিল সংখ্যাকে আমরা এই যে উপস্থাপন করছি এটাকে বলা হয় আর্গন চিত্র। যে রবার্ট আর্গন এই জটিল সংখ্যাকে যে চিত্রে কার্টেসীয় তলে স্থাপন করা যায়, চিত্রের মাধ্যমে দেখানো যায়, এটা সর্বপ্রথম রবার্ট আর্গন দেখাইছে, তাই তার নাম অনুসারে জটিল সংখ্যাকে যে চিত্র বা যে কার্টেসীয় তলে উপস্থাপন করা হয় সেটাকে আর্গন চিত্র বলা হয়। আর তোমরা প্র্যাকটিক্যাল করতে গেলে আর্গন চিত্র পাবা, তো সেক্ষেত্রে এটা আমরা বলে দিলাম। এবং কখন যদি কোথাও দেখো আর্গন চিত্র ভাবলেও কিছু নেই, জটিল সংখ্যা থেকে এক্স আর ওয়াই মান ফাইন্ড করে কার্টেসীয় তলে বসে যোগ মানে এরকম ডাক্তার টাইমে যোগ করে দিলে কি আর্গন চিত্র হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কি? এটা হলো জটিল সংখ্যার প্রতিরূপী বিন্দু। আরেকটা কথা এখানে বলে দিই, এটাকে আর্গন চিত্র বলা হয়, সবগুলো লিখে দিই আমি, এটাকে বলা হয় আর্গন, আর্গন চিত্র, আর্গন চিত্র। এটার আরেকটা নাম আছে, সেটা হলো জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ, জ্যামিতিক প্রতিরূপ, জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ। ওকে, জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ। ক্লিয়ার? আচ্ছা, আরো কিছু টুকটাক কথা আছে এগুলো তোমাদের এক কথায় উত্তর আসে, এমসিকিউতে আসে, এগুলোতে লাগবে। অবশ্যই আমি আরো এমসিকিউতে আমি আলাদা করে প্রজেক্টরের মাধ্যমে দেখাবো, তোমাদের করাবো টাইপ ভিত্তিক। একটা চ্যাপ্টার থেকে 100 বা 80-90টা এরকম করা দিলে টাইপ ভিত্তিক তোমরা সব ধরনের এমসিকিউ পারবা। একেবারে একাডেমিতে যত ধরনের এমসিকিউ আসে সব ধরনের এমসিকিউ তোমরা পারবা। আমি একটা লাইভ ক্লাস বা একটা কি বলে একটা জটিল সংখ্যার ক্লাস নিলেই এমসিকিউ প্রজেক্টরের মাধ্যমে আমি ক্লাস নিই, তোমরা জানো ক্লাস নিয়ে তোমরা এগুলা সব এমসিকিউ পারা যাবে। এমসিকিউ নিয়ে পারার কিছু নেই, এমসিকিউ আমি যতদিন বেঁচে আছি এমসিকিউ নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো কিছু নিয়ে পারবে না, নিয়ে কোনো টেনশন নেই, খালি তোমাদের পাশে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এখন দেখো যেটা বলতেছিলাম, এটাকে বলা হয় জটিল সংখ্যার আর্গন চিত্র, জটিল সংখ্যার জ্যামিতিক প্রতিরূপ, আর এই বিন্দুকে বলা হয় প্রতিরূপী বিন্দু। আচ্ছা, এখন তোমাদের একটা কথা বলি, সেটা হলো দেখো এই যে জটিল সংখ্যার যে আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট, হ্যাঁ, আর্গুমেন্টের একটা লিমিট আছে, একটা কি আছে, লিমিটেশন আছে, একটা সীমা আছে। হ্যাঁ, আর্গুমেন্টের সীমা, আর্গুমেন্টের সীমা, সীমা, আর্গুমেন্টের সীমা হলো, আর্গুমেন্টের সীমা হলো মাইনাস পাই ইজ লেস দেন থিটা ইজ লেস দেন অর ইকুয়াল পাই। এটা হলো জটিল সংখ্যার আর্গুমেন্টের সীমা। মনে রাখবা, এক কথায় উত্তর, এক মার্ক পাই আছে। জটিল সংখ্যার আর্গুমেন্টের সীমা কি? মাইনাস পাই ইজ লেস দেন থিটা ইজ লেস দেন অর ইকুয়াল পাই। এগুলো জটিল সংখ্যার আর্গুমেন্টের সীমা। আরেকটা কথা তো তোমরা বলে দিই, আমরা যেগুলো নিয়ে কাজ করছি এগুলো মুখ্য আর্গুমেন্ট, আমাদের যেগুলো বেরোবে বা আমরা একাডেমিক লেভেলে কোশ্চেনে টিউটোরিয়াল বলো, পারমিট বলো, বোর্ড পরীক্ষায় বলো, যেগুলো পাবো এগুলো হলো মুখ্য আর্গুমেন্টস। এগুলো কি মুখ্য আর্গুমেন্ট? যদি যদি বলো আর্গুমেন্ট নির্ণয় করতে, তাও মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট বলে দেবে মুখ্য আর্গুমেন্টটি। আর যদি গৌণ আর্গুমেন্ট স্পেশালি বলে দেয় তাহলে সেটা গৌণ। আর নর্মাল আর্গুমেন্ট নির্ণয় করে বলে তাহলে অবশ্যই মুখ্য আর্গুমেন্ট। আরেকটা তোমরা জিনিস পাবো, সেটা হলো সাধারণ আর্গুমেন্ট। কি আর্গুমেন্ট? সাধারণ আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট। মনে রাখবে এগুলো সব একটা কোশ্চেন আর্গুমেন্ট। ওকে, সাধারণ আর্গুমেন্ট। জাস্ট কিছু না ভাইয়েরা, তুমি মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করবা, আগে প্রথমে মুখ্য আর্গুমেন্ট থিটা নির্ণয় করো, ধরো জটিল সংখ্যার অবস্থান আমরা কোন চিত্র পাবে, জটিল সংখ্যার অবস্থান দ্বিতীয় চিত্র পাবে, তো দ্বিতীয় চিত্র থেকে আর্গুমেন্টটা তুমি নির্ণয় করবা। আগে নির্ণয় করে জাস্ট ওইটার সামনে 2πl বা 2n পাই লাগাই দিবা। 2n পাই এর সাথে
মুখ্য আর্গুমেন্টকে যোগ করে দিলাম, মুখ্য আর্গুমেন্টকে 2πn এর সাথে মুখ্য আর্গুমেন্টকে যোগ করে দিবা, তাইলে তুমি যেটা পাবা মুখ্য আর্গুমেন্টকে সাধারণ আর্গুমেন্ট পেয়ে যাবে। 2πn এর সাথে মানে মুখ্য আর্গুমেন্ট আগে আলাদা করে বের করে তার সামনে 2πn টা যোগ করে দিবা, 2n টা যোগ করে দিবা, তাহলে সেটাই হলো মুখ্য সাধারণ আর্গুমেন্ট, কোনো কিছু না, জটিল কোনো কিছু না। একটু হয়েছে তোমাদের? যদি একটু হয়ে থাকে তোমাদের আমি নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকটা হলো ভাইয়া দেখো এই যে জটিল সংখ্যাটা আমি সামনে তোমাদের লিখে রাখছি না, লিখে রাখছি নাকি রাখছি। এই জটিল সংখ্যাটা হলো ভাইয়া, এই জটিল সংখ্যাটা যেহেতু এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশিত হয়েছে, তাই এই জটিল সংখ্যাকে বলা হয়, জটিল সংখ্যার আকৃতিকে বলা হয় কার্টেসীয় আকৃতি, কার্টেসীয় আকৃতি বা রূপ, কার্টেসীয় আকৃতি বা রূপ। কোন জটিল সংখ্যাকে যদি এক্স আর ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হয় বা প্রকাশিত হয় বা এইভাবে প্রকাশিত হয় এক্স প্লাস আই ওয়াই, তাহলে ওই জটিল সংখ্যার রূপটাকে বলা হয়, আকৃতিটাকে বলা হয় কার্টেসীয় আকৃতি বা কার্টেসীয় রূপ। এখন তোমাদের দেখো মাত্র আমি এখানে দেখাইছি, দেখো y r sin θ, y r sin θ, এবং এখানে কিন্তু মাত্র দেখাইছি x r cos θ। এখান থেকে আমি x এর মান কি পাইছি, x r cos θ, x কি লিখবো r cos θ প্লাস i এর জায়গায় i, y মানে কি স্যার, y মানে হলো r sin θ, খেয়াল করো r sin θ। এখন দেখো আমি এই দুটো থেকে r কমন নিয়ে নিই, কি কমন নিয়ে নিই, r কমন নিয়ে নিই, দেখি cos θ প্লাস i sin θ, cos θ প্লাস i sin θ, খেয়াল করো তাই না, দুটো থেকে r কমন নিলে কি থাকে cos θ প্লাস i sin θ। এই যে খেয়াল করো দেখো আগে আমাদের জটিল সংখ্যাটা প্রকাশ করতে কার মাধ্যমে, x আর y এর মাধ্যমে, তাই আমরা বলছি কার্টেসীয় রূপ। এখন এই এখানে দেখো এই লাইনে খেয়াল করো সবাই, এই লাইনে দেখো এখানে কি আমাদের জটিল সংখ্যাটায় x আর y আছে, কথা বলো এই জটিল সংখ্যাটা কি x আর y আছে, নাই, তাই আছে কি r r θ, আছে কি r r θ। এখন r r θ কে আমরা কি বলছিলাম, r r θ কে আমরা বলছিলাম পোলার স্থানাঙ্ক অবস্থা, কি বলছিলাম পোলার স্থানাঙ্ক অবস্থা। তাই জটিল সংখ্যার এই আকৃতিকে বলা হয় পোলার আকৃতি, এই জটিল সংখ্যার এই আকৃতিকে কি বলা হয়, পোলার আকৃতি। কি আকৃতি, পোলার আকৃতি, মনে থাকবে আগে থাকবে না, পোলার আকৃতি, পোলার আকৃতি। জটিল সংখ্যার এই আকৃতিকে কি বলা হয়, পোলার আকৃতি, কথা কি বুঝছি? তাহলে কোন জটিল সংখ্যা যদি পোলার আকৃতি তোমাকে বের করতে বলো তাহলে আর আর থিটা লাগবে, আর কি ওই জটিল সংখ্যার মডুলাস, থিটা সরি থিটা কি ওই জটিল সংখ্যার আর্গুমেন্ট। তাই প্রথম আর্গুমেন্ট, প্রথম সূত্র পাবে না, দ্বিতীয় সূত্র পাবে না, তৃতীয় সূত্র পাবে না, চতুর্থ সূত্র পাবে, আর্গুমেন্ট তো বেরোবে, আর্গুমেন্ট মানেই মুখ্য আর্গুমেন্ট, কথা কি বুঝছি? তাহলে আর আর থিটা বসা আমরা যে আকৃতি পাবো সেটা হলো পোলার আকৃতি, এক্স আর ওয়াই এর মধ্যে যে আকৃতি সেটা হলো জটিল সংখ্যার কার্টেসীয় আকৃতি। এখন এখানে তোমাদের একটা আমি ছোট একটা কথা বলে দিই, এটা হলো অ্যাডমিশনের জন্য লাগবে, বাট তোমরা সবাই মনে রাখো। সেটা হলো এই যে দেখো cos θ প্লাস i sin θ না, cos θ প্লাস i sin θ, এটাকে লেখা হয় e টু দি পাওয়ার i θ। কি লেখা হয়, e টু দি পাওয়ার i θ। আবার দেখো cos θ মাইনাস i sin θ, এটাকে লেখা হয় e টু দি পাওয়ার মাইনাস i θ, এটাকে লেখা হয় e টু দি পাওয়ার মাইনাস i θ। এই দুইটাকে স্যার একত্রিতভাবে বলা হয় অয়েলারের সমীকরণ। কি বলা হয়, এই দুইটাকে একত্রিতভাবে বলা হয় অয়েলারের সমীকরণ। কিসের সমীকরণ, অয়েলারের সমীকরণ, মনে থাকবে নাকি থাকবে না? এই দুইটাকে একত্রিত বলা হয় অয়েলারের সমীকরণ। এই দুইটা আমাদের অ্যাডমিশনের জন্য লাগবে, অ্যাডমিশনের জন্য লাগবে প্রচুর পরিমাণে, এটা অ্যাডমিশনের টপিক, কথা বুঝছো? এটা অ্যাডমিশনের টপিক, একাডেমিকে লাগে না, তবে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই, ঠিক আছে? কারণ এটা জটিল সংখ্যারই আছে, জটিল সংখ্যার অন্তর্ভুক্ত একটা টপিক, কথা বুঝছো? তাহলে cos θ প্লাস i sin θ একটু একত্রিত ভাবে বলা হয় e টু দি পাওয়ার i θ, cos θ মাইনাস i sin θ একে বলে e টু দি পাওয়ার মাইনাস, এখানে যেহেতু মাইনাস এখানেও মাইনাস আসছে, এই দুটাকে বলা হয় অয়েলারের সমীকরণ, ঠিক আছে? ওই যে বললাম অয়েলার, হ্যাঁ জটিল সংখ্যাকে অয়েলার, গণিতবিদ অয়েলার, ওই যে বললাম শুরুতে গণিতবিদ অয়েলার i সমান সমান √1 এটাকে এই √1 কে সর্বপ্রথম i দ্বারা প্রকাশ করে, ওই অয়েলারের সমীকরণে এটা বলা হয়, সেই এই দুটো ইকুয়েশন মানে আনছে। তো এই হলো আমাদের জটিল সংখ্যার প্রাথমিক টোটাল আলোচনা। তাহলে এখানে আমরা কি দেখলাম, আজকে আমরা কি দেখলাম একটু রিভিউ করি। আজকে আমরা একটু জটিল সংখ্যার একটা জটিল সংখ্যা, স্যার এখান থেকে আমরা √49 কে আমরা লিখলাম 49 √49 √-1 লেখা যায়, যেখানে আমরা 7i পাই। √-1 হলো জটিল সংখ্যার সূচনা বা ভিত্তি, i কে বলা হয় √-1 কে i দ্বারা প্রকাশ করা হয়, i হলো ইমেজিনারি নাম্বার বা আয়তা। আচ্ছা এরপর থেকে আমরা এখানে বলতে পারি এটা জটিল সংখ্যার আকৃতি,
কি রিয়েল আকৃতি বা মানে কি বলে এটাকে সাধারণ আকৃতি বা যদি বলো না কেন বা আদর্শ ফর্মে যেটি হচ্ছে x প্লাস আই ওয়াই, হ্যাঁ যেটি হচ্ছে x প্লাস আই ওয়াই, তাহলে এখানে জটিল সংখ্যা আমরা কতগুলো দেখলাম, সেগুলা এইটার সাথে তুলনা করে আমরা x এর মান y এর মান ফাইন্ড আউট করে একটা ক্রোমোজোর বা কার্টেসীয় স্থানান্তর এনে সেটাকে আমরা অবস্থান দেখায়া সেখান থেকে আমরা মডুলাস নির্ণয় করছি, আর্গুমেন্ট নির্ণয় করছি, কথা বলছি এই তো ব্যাপারগুলো নাকি। তারপর সাধারণ আর্গুমেন্ট এখানে পাইছি, মুখ্য আর্গুমেন্টের সাথে 2n/, তারপর আর্গুমেন্টের একটা সীমা আছে, এটা 1 মার্কের জন্য এগুলো লাগবে প্রচুর পরিমাণে মনে রাখবা, এবং এটা হলো জটিল সংখ্যার কার্টেসীয় আকৃতি, এবং এই এখান থেকে যে x y r sin θ x r cos θ এগুলো এখানে বসায় আমরা কি যে আকৃতিটা পাইছি সেগুলো জটিল সংখ্যার পোলার আকৃতি, এবং এখান থেকে আমরা ওয়েলারের সমীকরণ পাইছি। এইগুলো সবই আজকের মতো লেসন, আজকের মতো পড়াশোনা, এবং এখানে অনেক কিছু আসছে। এই একটা পেজ যদি তোমরা কেউ কি মুখস্থ রাখতে পারো বা মনে রাখতে পারো, এখানে অনেক কিছু আছে যা তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। ওকে, আচ্ছা আজকে যেহেতু আমরা যে টপিক নিয়ে কাজ করছি এই টপিকের আমরা যে একটা ম্যাথ করি, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দেবো আজকের মতো। ক্লিয়ার? আজকের ক্লাসটা আমরা যেহেতু আজকে আমরা মূলত মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে আমরা পড়াশোনা করছি, তাহলে আজকে আমরা মডুলাস এবং আর্গুমেন্টে দু একটা ম্যাথ করে আমরা ক্লাসটা শেষ করে দিব স্যারেরা। দেখো আচ্ছা আসো, মনে করো তোমাকে আমি একটা জটিল সংখ্যা দিলাম, কি করলাম, একটা জটিল সংখ্যা দিলাম, দেখো -1 প্লাস √3i এর একটা জটিল সংখ্যা দিলাম, হ্যাঁ যেটি হচ্ছে এটা একটা জটিল সংখ্যা দিলাম। এখন এই জটিল সংখ্যাটাকে, আচ্ছা আরেকটা কথা মনে পড়ছে, ওটা বলে দিই, ওটা বলে দিই। দেখো তোমাকে আমি একটু কি বললাম, মডুলাস r সমান সমান √x² প্লাস y²। এই যে √x² প্লাস y², এই যে মডুলাস r বললাম, এটা কার মডুলাস? এই যে জটিল সংখ্যাটার মডুলাস, এই জটিল সংখ্যাটার মডুলাস। এখন আমি যদি আর না দিয়ে আমি যদি এটাকে এভাবে প্রকাশ করি যে মডুলাস z, মডুলাস z, তাহলে কিন্তু আর এই বুঝায়, একই জিনিস বুঝায়। মডুলাস z মানে আর মানে z এর মডুলাস, কারণ z এই যে মডুলাসটা √x² প্লাস y² যে মডুলাসটা বের করতে এই জটিল সংখ্যা দিতে, তাহলে আর না দিয়ে মডুলাস z দিই। আবার যদি কেউ মনে করে না আমি মডুলাস z দিব না, আমি মডুলাস z না দিয়ে আমি এই যে এই জটিল সংখ্যাটাই লেখা তারে আমি মডুলাস দেব, তাহলে সেটা মানে এইটা, সেটা মানে কি এইটা, একই কথা, একই কথা। মডুলাস আর মডুলাস z, মডুলাস z একই জিনিস, আর মডুলাস সেই জটিল সংখ্যাটা মানে এই যে একই জিনিস, মানে সূত্রটা এইটা। তুমি আর দিয়ে প্রকাশ করো, এটা দিয়ে প্রকাশ করো, এটা দিয়ে প্রকাশ করো, কোনো ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, একই জিনিস, একই জিনিস বুঝাবে, কথা বুঝছো, একই বুঝে। আচ্ছা বলে দিলাম, জাস্ট মনে করো, খেয়াল করো, যেটি হচ্ছে -1 প্লাস √3i এটা একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটার আমি আমাদের আদর্শ জটিল সংখ্যার সাথে x প্লাস i এর সাথে তুলনা করে আমি বলতে পারি যে এখানে এখানে x -1, x -1 এবং y √3 বলা যায় নাকি যায় না বলো তো? যায়। তাহলে সুতরাং মডুলাসটা নির্ণয় করি। মডুলাস, সুতরাং মডুলাস r সমান সমান √(-1 হোল স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 3 √2 √4 মানে 2, 1 প্লাস 3 4, বুঝছি? তাহলে মডুলাস আর বেড়ে গেছে, বেড়ে গেছে। এর পাশে আর্গুমেন্ট। এখন আর্গুমেন্ট বের করার আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে x এর মান এবং y এর মান দেখে যে এই জটিল সংখ্যাটার অবস্থান কোন চতুর্ভাগে, জটিল সংখ্যাটার অবস্থান কোন চতুর্ভাগে। বলো x এর মান ঋণাত্মক, y এর মান ধনাত্মক, কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। এই জটিল সংখ্যাটার অবস্থান কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এখানে আমরা লিখে দিতে হবে, এখানে লিখে দিতে হবে আর্গুমেন্ট থিটা এর অবস্থান, থিটা এর অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে লিখে দিতে হবে। কথা বুঝছি নাকি? বুঝতে হবে, লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে আসো, সুতরাং আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু দ্বিতীয় চতুর্ভাগে আর্গুমেন্ট কি ছিল মাত্র দেখাইছি, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। এখন আমরা কি বাকিদের মতো y আর x লিখবো? লিখবো না, মান বসা দিব, √3 বাই -1, তাহলে পাই মাইনাস tan ইনভার্স √3 বাই -1 না, তাহলে √3, তাহলে পাই মাইনাস tan ইনভার্স √3, tan কত ডিগ্রি মান √3 বলো, tan 60 মান √3, তাহলে পাই বাই 3, পাই বাই 3। এখন পাই মাইনাস পাই বাই 3, পাই মাইনাস পাই বাই 3 কত হয় বলো? 3 লসাগু, উপরে হবে 3 পাই মাইনাস পাই, তাহলে 2 পাই, তার মানে কি 2 পাই।
কথা কি বুঝছো নাকি বুঝো নাই? না বুঝতে বলো। 3 পাই মাইনাস পাই তাহলে 2 পাই করে 2 পাই রয়েছে, এটা নাকি আমাদের আর্গুমেন্ট বেরিয়ে যাচ্ছে। কি করে লাগছে না? এর বসো লাস্টে আমাদের এই চ্যাপ্টার আরেকটা টপিক পাইছি, শিখছি আমরা পোলার আকৃতির প্রকাশ। কি আকৃতিতে প্রকাশ? পোলার আকৃতিতে প্রকাশ। পোলার আকৃতিতে আকৃতিতে প্রকাশ। পোলার আকৃতিতে প্রকাশ। ওকে, এখন ধরো পোলার আকৃতিতে প্রকাশ না, তাহলে পোলার আকৃতিতে প্রকাশ কি ছিল? আর মনে আছে আর ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, এটা ছিল পোলার আকৃতি। এটা ছিল পোলার আকৃতি, জটিল সংখ্যার পোলার আকৃতি। আর cos থিটা আর ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। তাহলে আর এর জায়গায় আর রাখো। আর কত? আর পেয়েছে আমরা 2 ইন্টু cos থিটা। cos থিটা কত? থিটা হলো 2 পাই বাই 3 প্লাস i sin থিটা। থিটা হলো 2 পাই বাই 3। এটাই হলো আমাদের অ্যান্সার। শেষ। এখানে কিন্তু cos এত ডিগ্রির মান কিন্তু বসাবো না, মান বসাবো তার আকৃতি দেবো না, এরকমই থাকবে। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? তাহলে আমরা এখান থেকে এই জটিল সংখ্যা কি দেখলাম? মডুলাস দেখলাম, আর্গুমেন্ট দেখলাম এবং পোলার আকৃতিতে প্রকাশ দেখলাম। আচ্ছা, এখন আরেকটা আমরা করাই, আরেকটা করি। হ্যাঁ, আরেকটা করি। দেখো আরেকটা আমি মডুলাস জেড নিলাম। জেড মডুলাস কি বলে এটাকে? জটিল সংখ্যা নিলাম। মনে করো 3 মাইনাস 4i। 3 মাইনাস 4i, বুঝো? 3 মাইনাস 4i এটা কি সংখ্যা? এটা একটা জটিল সংখ্যা যার x = 3 y = -4। তাহলে মডুলাস দিয়ে কোনো সমস্যা নেই। কেন আমাদের ওই যে মডুলাস r না লিখে আমি z মডুলাস দেই, একই কথা বুঝাই। এটাকে বুঝাইলাম না যে r যা কথা মডুলাস অফ z একই কথা। কি বলা? x² + y²। কে বুঝো নাই? কোন কিছু না, বুঝার কথা অবশ্যই। 9 + 16 রুট 9 16 কত? 25। 25 কে রুট করলে কত হয়? 5। শেষ, তাই গেছে। এখন আসলে আর্গুমেন্ট বের করার আগে আমাদের দেখতে হবে এই জটিল সংখ্যার অবস্থান কোন চতুর্ভাগে। বলতো কোন চতুর্ভাগে? x এর মান ধনাত্মক, y এর মান ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে। কোথায়? চতুর্থ চতুর্ভাগে। আসো, সুতরাং থিটা ইকুয়াল টু আর্গুমেন্টকে আবার আরেকভাবে লেখা হয়, এই যে a আর g। আর্গুমেন্টে আরেকভাবে লেখা হয় a আর g। আর্গুমেন্ট মানে আর্গুমেন্ট অফ z। আর্গুমেন্ট থিটা না দিয়ে, দেখো আগের বার থিটা দিলাম, আর্গুমেন্ট থিটা। আর এবারে সে আর্গুমেন্ট অফ z ইকুয়াল টু কি? চতুর্থ চতুর্ভাগে চতুর্থ কি ছিল? মাইনাস প্রথম চতুর্ভাগেরটা y বাই x, মডুলাস y বাই x। আর y বাই x কে লিখব না, y কি? y কি বলো? y হলো -4, x কি 3। তাহলে সুতরাং মাইনাস tan ইনভার্স কি বলো? 4/3। এখন একটা জিনিস দেখো স্যাররা, tan এর কিন্তু ডাইরেক্ট মান আছে √3। tan এর ডাইরেক্ট মান আছে কি? √3। tan direct মান কি? tan 0 মান 0, tan 30 মান 1/√3, tan 45 মান 1, tan 60 মান √3, tan 90 মান অসংজ্ঞায়িত, ইনফিনিটি। ওকে, তাহলে এই ডাইরেক্ট মানগুলো ছাড়া যদি অন্য কোনো আলতু ফালতু মান আসে 1/3, 4/3, তারপর কত 5/3, হাফ, 1/2 বা এরকম কোনো অন্য কোনো মান আসে যার tan এর মান নাই, তাহলে আমরা এরকমই রেখে দিব। এটাই অ্যান্সার। এবং তোমরা জেনে খুশি হবে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অ্যাকচুয়ালি একটা কোণ। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কিন্তু ত্রিকোণমিতি না। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কোণ বোঝায়। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দ্বারা কোণ বোঝায়। মনে রাখবে এই কথাটা। এটা তোমার দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দ্বারা কোণ বোঝায়। মনে রাখবা, এটা কিন্তু মনে রাখবা। এটা তোমরা দ্বিতীয় পত্রে সপ্তম অধ্যায়ে পাবা। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ। কথা বুঝছি? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি বোঝায়? কোণ বোঝায়। মনে রাখবা। তাহলে এটা কোণ, হ্যাঁ, এটাই आंसर। ওকে, এরপর আসো পোলার আকৃতি। কি আকৃতি? এবং পোলার আকৃতি। কি হবে পোলার আকৃতি? কি মাথা দিকে ওই যে সূত্র এখানে লেখা আছে r * cos θ + i sin θ। আর কত পাই? cos θ i sin θ। এখন একটু খেয়াল করো তোমরা, আমি কিন্তু থিটা কিন্তু লিখি নাই। থিটা কিন্তু এটা ছিল না থিটা, বাট আমি কিন্তু লিখি নাই। কেন লিখি নাই? কারণ যদি এরকম মান বের হয় পায়ের মাধ্যমে ডাইরেক্ট মান, তাইলে এখানে বসাবা। যদি এরকম মান বের হয় ত্রিকোণমিতিক ফাংশনের মাধ্যমে কোণ বের হয়, তাহলে আর এখানে বসানোর দরকার নাই। তাহলে এইখানে অ্যাপোস্ট্রোফি কমা দিয়ে লিখে দিবা যেখানে কি
মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স 4/3 শেষ। এটাই অ্যান্সার। এটা পুরাটা পোলার আকৃতি, এটাই। এখানে থিটা লেখার দরকার নেই। আবার বলি, যদি আমাদের থিটার মান এই যে এরকম বের হয়, এরকম আসে, যদি আমাদের থিটার মান এরকম আসে পায়ের মাধ্যমে, স্পেশালি কোণ আসে পায়ের মাধ্যমে, তাহলে আমরা এখানে পোলার আকৃতির থিটার মান বসাবো এই যে এরকম। কিন্তু যদি আমাদের এরকম ত্রিকোণমিতিক ফাংশনের মাধ্যমে কোণ আসে, ত্রিকোণমিতিক ফাংশনের মাধ্যমে কোণ আসে, তাহলে আমরা থিটা এখানে বসাবো না, লিখে দিব যেখানে থিটা সমান এটা, এই যে থিটা মানে আর্গুমেন্ট, আর্গুমেন্ট সমান এটা লিখে দিব। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? শেষ। এটাই এটাই। কঠিন কিছু বলো, জটিল সংখ্যা কঠিন কিছু লাগছে? কঠিন না, অনেক কথা বলা লাগছে শেখানোর জন্য, কিন্তু যখন তুমি শিখে যাবা, বুঝে যাবা, তখন পড়ার সময় জটিল সংখ্যা কোনো জটিলই না, জটিল সংখ্যা খুবই সহজ, জটিল সংখ্যা খুবই সহজ। জটিল সংখ্যা অ্যাকচুয়ালি অনেক ব্যাপক, অনেক ব্যাপক জটিল সংখ্যা। কথা বুঝছো? জটিল সংখ্যা বিরাট বিশাল, সকল সংখ্যায় জটিল সংখ্যার অন্তর্ভুক্ত, সকল সংখ্যায় জটিল সংখ্যার অন্তর্ভুক্ত। কথা কি বুঝছি না বুঝি নাই? কিন্তু আমরা খুবই অল্প একটা সীমিত একটা অংশ জটিল সংখ্যা আমাদের লেসনে আছে। জটিল সংখ্যা বিশাল ব্যাপক, সকল সংখ্যায়, বাস্তব সংখ্যা আমরা বিশাল করছি না, বাস্তব সংখ্যার ভিতরে আবার অনেক সংখ্যা আছে, আছে না? এই বাস্তব সংখ্যা জটিল সংখ্যার একটা পার্ট মাত্র। হ্যাঁ, যেমন দেখো তোমাকে আমি বলি, ধরো তোমাকে বললাম যে, তোমাকে আমি বলছি যে এখানে সেভেন আই লেখলাম না, লেখছি না সেভেন আই। এখন সেভেনের সামনে দেখো কিছু আছে, আছে না? কিছু লেখলাম না, প্রথমে ক্লাসে প্রথমে 4i পাইছি না, 4 এর সামনে কিছু আছে? নাই, নাই কিছু নাই, মানে বাস্তব অংশ নাই, বাস্তব অংশ নাই, বাস্তব অংশ নাই, শুধুমাত্র কাল্পনিক অংশ আছে। এটাকে বলে পিউরিলি ইমেজিনারি নাম্বার, পিউরিলি ইমেজিনারি নাম্বার। পিউরলি ইমাজিনারি নাম্বার, এটাকে বলা হয় পিউরলি ইমাজিনারি নাম্বার। কথা বুঝছো? কারণ বাস্তব অংশ নাই, শুধু কাল্পনিক অংশ, পিউরলি শুদ্ধ জটিল সংখ্যা। কথা বুঝছো? এখন ধরো এই জটিল সংখ্যার সাথে, জটিল সংখ্যার সাথে আই এর সাথে এই কাল্পনিক অংশ ওয়াইটা আছে শূন্য, এখানে আছে কি 7, এখানে আছে কি 7, ধরো মনে করো, তাহলে বাস্তব অংশ আছে, কাল্পনিক অংশ 0, তার মানে আই ইনটু 0, 0 হয়ে গেছে না, বাদ হয়ে গেছে না? এইটাই হলো আমাদের সেই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা, সকল বাস্তব অংশের সংখ্যার সাথে আই দিয়া 0 দিয়ে চিন্তা করা যায়। বাস্তব সংখ্যা জটিল সংখ্যার অন্তর্ভুক্ত, জটিল সংখ্যা ব্যাপক, বাস্তব সংখ্যা তার একটা ছোট পার্ট। কথা বুঝছো? এবং জটিল সংখ্যা এত ব্যাপক, ওই ব্যাপকের একটা ছোট অংশ আমরা শিখতেছি। তাই আমরা জটিল সংখ্যার সহজ অংশটা শিখতেছি এবং খুবই সহজ। বুঝছো নাকি বুঝো নাই? জটিল সংখ্যার আর্গুমেন্ট, মডুলাস এবং পোলার আকৃতি প্রকাশ, এটা তোমাদের অক্ষর রূপন্তী প্রকাশনের হায়ারমেট বইয়ের, এই যে রূপন্তী প্রকাশনের হায়ারমেট বইয়ে কিছু পাবা, তৃতীয় অধ্যায়ে 3 নম্বর অঙ্কে পাবা। জটিল সংখ্যা দিকে কতগুলো? জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট এবং পোলার আকৃতিতে প্রকাশ করো। মডুলাস আর্গুমেন্ট নিয়ে নাও, পোলার আকৃতিতে প্রকাশ করো। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? আর্গুমেন্টকে নতি বলা হয়, নতি। আর্গুমেন্টকে নতি বলা হয়, অ্যামপ্লিটিউডও বলা হয়, অ্যামপ্লিটিউড। ঠিক আছে? তো এগুলো যদি নাম পাও, আর্গুমেন্ট, নতি, অ্যামপ্লিটিউড, এগুলো একই জিনিস। ওকে, AMPLITUD, অ্যামপ্লিটিউড। ওকে, অ্যামপ্লিটিউড, আর্গুমেন্ট, নতি একই কথা। এগুলো তৃতীয় অধ্যায়ে আছে। তো এখন যাই হোক, তোমরা আমার ক্লাস করলাম, তোমাদের কেমন লাগছে আমাকে জানাবা। আর অবশ্যই আরেকটা কথা বলবো, যেটা তোমরা জানো আমি হায়ারমেট ব্যাচ পড়াই এখানে বিসিসির পয়েন্টে আমি হায়ারমেট ব্যাচ পড়াই, হায়ারমেট এবং আইসিটি বোথ। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা বিসিএসসি এবং বিসিসি এবং তোমাদের ফ্রেন্ডরা যারা আছে, ঠিক আছে, সবাই আমার কাছে পড়তে আসতে পারো। তোমাদেরকে আমার পড়তে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, অবশ্যই আমার কাছ থেকে ম্যাক্সিমাম সাপোর্ট পাবা, ম্যাক্সিমাম সাপোর্ট পাবা। ইনশাআল্লাহ তোমরা হতাশ হবে না এবং কোনো ধরনের তোমাদের কি বলে এটা থাকে না, মনের ভিতরে একটা মানে মনোতৃপ্তি নাই, মানে পাচ্ছ না, এরকম কোনো ঘটনা ঘটবে না। তোমরা তৃপ্তি সহকারে ম্যাথটা করতে পারবে এবং তোমাদের স্যাটিসফ্যাকশন কাজ করবে যে না, ভাইয়া যা পড়াইতেছে, স্যার যা পড়াইতেছে, ভালোই তো পড়াইতেছে বা অনেক কিছু শিখতেছি, ভালো লাগতেছে, এই ব্যাপারগুলো তোমাদের ভিতরে কাজ করবে এবং ম্যাথটা তোমরা এনজয় করবে আমার কাছে পড়লে, আশা করি অবশ্যই ইনশাআল্লাহ।
আমি আমার আন্তরিকতা থেকে, আমার ডেডিকেশন থেকে আমি চেষ্টা করি তোমাদের ম্যাক্সিমাম সাপোর্ট দেওয়ার জন্য এবং ভালো করে বোঝানোর জন্য। যা আমি জানি তা যেন খুবই তোমাদের জানাতে পারি, কোনো কিছু আমি রেখে রেখে পড়াই না, কথা কি বুঝতে পারছো? আর অ্যাডমিশনের জন্য এক্সট্রা কিছু পড়াশোনা আছে, সেগুলো অ্যাডমিশনের সময়। একাডেমিকে আমি যা বলি তার চেয়ে বেশি এক অক্ষর লাগবে না, আমি যা বলি তার চেয়ে বেশি কেউ বলে না একাডেমিকে, কথা বুঝছো? একাডেমিকে আমি ম্যাক্সিমাম বলি, আমি বেস্ট, কথা বুঝছো? তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই দেখো, আসো, ক্লাস করো, অবশ্যই ভালো লাগবে এবং তোমরা অবশ্যই ভালো কিছু নিয়ে যেতে পারবা এবং ফলাফল অবশ্যই ভালো হবে, ঠিক আছে? আমি পয়েন্টে হায়ার ম্যাথে বিসিসির পয়েন্টে পড়াই, হায়ার ম্যাথ এবং আইসিটি বোথ। তো সেক্ষেত্রে তোমরা যারা পড়তে ইচ্ছুক, কেবল ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হইলে 4-5 দিন হয়েছে, আজকে বিসিএসসি ক্লাস, তারপরে বিসিসির ক্লাস 7-8 দিন হয়েছে। তো এখন তোমরা নতুন একেবারে কোথায় পড়বা, কার কাছে পড়বা, এটা তোমরা অনেকে সংশয় ভুগতেছো, দোটানার ভিতরে আসো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি বলবো নিঃসংশয়ে একেবারে সংশয় মুক্ত হয়ে তোমরা আমার সাথে চলে আসো। ম্যাথ নিয়ে এবং আইসিটি নিয়ে টেনশন আমার, তোমাদের কিছু না। তোমরা শুধু ভাইয়া একটু আপনারা মনে দিয়ে একটু আন্তরিকতার সাথে পড়বো, জাস্ট এতটুকু, ইনশাআল্লাহ, ঠিক আছে? বাকি সব আমার দায়িত্ব ইনশাআল্লাহ। তো আমার নাম্বার 01730594880, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করা আছে। এই নাম্বারে আমার কল দিয়ে তোমরা তোমাদের অনুভূতি জানাতে পারো, ক্লাসটা কেমন লাগছে, এবং যদি পড়তে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে এই নাম্বারে তোমরা এসে আমার ব্যাচে শুরু করে দিতে পারো। কোনোদিন না মাস শুরু হবে তারপরে আসবো এমন কোনো চিন্তা ভাবনা করো না ভাইয়া, আসলেই শুরু হয়ে যাবে, আসলেই শুরু হয়ে যাবে, কথা কি বুঝছো? মাসের আর অল্প কিছুদিন আছে, এটার জন্য কোনো ট্রেনিং করা লাগবে না, কোনো টেনশন করা লাগবে না, তুমি এসে ক্লাস শুরু করে দাও, কথা বুঝছো? এসে ক্লাস শুরু করে দাও, কোনো দিনই আগাবে, এবং আমার একটা রেসপন্সিবিলিটি হবে তোমার প্রতি, আমি তোমাকে দিতে বাধ্য, তোমাকে ভালো সাপোর্ট দেবে, সাপোর্ট দিতে আমি তোমাকে বাধ্য থাকবো, এবং আমি সেই আন্তরিকতা দেখাবো এবং করবো তোমার জন্য, কথা বুঝছো? কিন্তু তোমাকে আসতে হবে, ওই আন্তরিকতাটা, ওই ডেডিকেশন তোমাকে দেখাইতে হবে, কথা বুঝছো? তো সেই ক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ শুরু করে দেবে। আশা করি তোমরা ক্লাসটা ভালো লাগছে, এবং তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, কোনো ধরনের হেল্প লাগলে আমাকে বলতে পারো, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। তো এই হলো আমার কথাবার্তা, তোমরা ভালো থাকো, সবার কাছে, আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া, এবং আমার জন্য তোমরা দোয়া করো সবাই। ওকে, আসসালামু আলাইকুম।